সালে বাংলাদেশ মুসলমানরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং এসআইআর বলি এই সব ক্ষেত্রে প্রথম যদি আওয়াজ তোলে কেউ তার হচ্ছে মমতা করুক। কিন্তু যতই কথা বলি বাংলার সংস্কৃতি এটা নয় হিন্দু মুসলমান বিভাজন, এই সংস্কৃতি বাংলা আজকের বাংলায় সংখ্যালঘুকে জেহাদি বলে অসম্মান করে, ক্রিমিনাল সমাজ বিরোধী বলে, সেই শুভেন্দু অধিকারীর কোনো গুরুত্ব আছে বলে বাংলার মানুষের কাছে আমি মনে করি। 50 কোটি টাকা উনি আমার বলেছেন 30 কোটি টাকা আমার হাতের জন্য। এটা কি কালো টাকা না সাদা? চেষ্টা করুক আর যতই হিন্দুত্ববাদী জিগির তুলুক না কেন, বাংলার সংস্কৃতি গুজরাটের বা রাজস্থান বা বিহারের বা উত্তরপ্রদেশ সংস্কৃতি এখন আগে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হব, কিন্তু বামপন্থীর 34 বছরের সরকার যেভাবে না হিন্দু সমাজের পক্ষে দাঁড়িয়েছিল তার চেয়ে তো অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের ক্যামেরা বলছি। যদি ও তথ্য দিয়ে যদি বুঝতে পারে অমুক বিধায়ক আমাকে কোটি টাকা প্রস্তাব দিয়েছে আমাকে দলে নেওয়ার জন্য, আমি কথা দিচ্ছি আমি সামনে আর হতে পারবো, এটা আমি আজকে ক্যামেরা চ্যালেঞ্জ করি। কি ভাঙড়ের প্রতাপ নেতা বলাই যায় শওকত মোল্লা। দাদা আপনাকে বাংলা হাটে স্বাগত। প্রথমেই আপনাকে যখন আজকে কাছে পাওয়া গেছে প্রথমেই জিজ্ঞাসা করবো, যেহেতু 2026 নির্বাচন এবং আপনি এবং নির্বাচন একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত, তো কি প্ল্যান আছে? আমরা এখন সাংগঠনিক ভাবে একবারে বক্তব্য পর্যন্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি। বিভিন্ন শাখা সংগঠন থেকে শুরু করে মূল পার্টি সেগুলোকে ইউনাইটেড করে আগামী দিনে যে মানুষের কাছে কিভাবে একবার 100% পৌঁছানো যায় সেই বিষয় নিয়ে আমরা মোটামুটি এখন প্রচেষ্টা শুরু করে দিচ্ছি। সবাই বলছে মুসলিম কমিউনিটির অধিকাংশ আপনাদের যারা নেতা, যেরকম আমি নাম করে বলতে পারি হুমায়ুন কবির, হ্যাঁ, তারপরে হচ্ছে এতো তারপরে মুসলিম কমিউনিটির নেতা, যদিও সে অন্য দলের নওশাদ সিদ্দিকী, তিনিও যেরকমটা বলছেন যে মুসলিম সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা হারিয়েছে। আপনিও একজন মুসলিম সম্প্রদায়ের নেতা এবং বিধায়ক, কি বলবেন? দেখুন, এটা কে কি বলছে আমি জানি না, আমি মনে করি যে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কারণ আমরা স্বাধীনতার পর 2011 সালে ক্ষমতা আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে যেভাবে তার ডেভেলপমেন্টটা করেছে, এটা বিগত দিনে কোন সরকার করেনি। এবং বিশেষ করে আজকে কেন্দ্রীয় সরকারের একটার পর একটা জনবিরোধী নীতি, যেমন আমি যদি বলি এনআরসি বলি, সিএ বলি, এসআইআর বলি, এই সব ক্ষেত্রে প্রথম যদি আওয়াজ তোলে কেউ তার হচ্ছে মমতা। স্বাভাবিক কারণে আজকে কি বলছে আমি জানি না, আমি মনে করি প্রমাণ হয়ে যাবে 26 সালে বাংলার সংখ্যালঘু মুসলমানরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, যেহেতু বিজেপি এখন মূল বিরোধী শক্তি আমাদের শাসকের বিরুদ্ধে, তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে হিন্দু ভোট 1% তারা একদম নিশ্চিত করে ফেলেছে বাংলায়। তো সেক্ষেত্রে যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা ভোটের অনিশ্চয়তা দেখা দিচ্ছে আপনাদের শাসককে ভোট দেওয়ার ক্ষেত্রে, তো তখন তাদের দাবি যে এবার 2026 নির্বাচনের আর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টিকতে পারবে না। দেখুন, 2021 একই কথা বলেছেন এবং 26-এর যে লড়াই তার চাইতে আরো কঠিন লড়াই ছিল 2021। কারণ 2021-এ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে শিলভদ্র দত্ত, অর্জুন সিং থেকে শুরু করে প্রায় 267 জন ছোট বড় মাঝারি নেতা যারা আমাদের দল থেকে নাম লিখেছিল। আমরাও তখন একটু আগ্রহী ছিলাম যে বাংলায় তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে কিনা। কিন্তু ওরা যতই চিৎকার করুক, শুভেন্দু যতই কথা বলুক, বাংলার সংস্কৃতি এটা নয় হিন্দু মুসলমান বিভাজন, এই সংস্কৃতি বাংলার নয়। এবং আমি মনে করি এই মুহূর্তে যদি ভোট হয়, বাংলায় 213টা সিট আমাদের ছিল,
এই মুহূর্তে 230 থেকে 35টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, আটকাতে পারবে না। কারণ কেন্দ্র যেভাবে বাংলার উপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে যেভাবে একটার পর একটা 100 দিনের কাজ বলি, বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলি, বার্ধক্য ভাতা বলি, বিধবা ভাতা বলি, গ্রামীণ সড়ক যোজনা বলি, একটার পর একটা যে কেন্দ্রে আমাদের হাতে মারার চেষ্টা করছে সমস্তটা বন্ধ করে দিচ্ছে, এটা বাংলার মানুষ কিন্তু অবগত। স্বাভাবিক কারণে যতই ধর্মীয় উন্মাদনা তৈরি করুক শুভেন্দু অধিকারীরা, বা সাকসেসফুল হতে পারবে না। চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। সবসময় শুভেন্দু অধিকারীর মুখে যেটা শোনা যায়, শোনেন যে তিনি মুসলিমদের তথ্য এবং সেই উদ্দেশ্যে তার মানে বিরুদ্ধে নানা রকম যে মুখ্যমন্ত্রী সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য, কি বলবেন? দেখুন, আমি বিষয় আপনাদের বলি, আমি একটা বামপন্থী শুনেছি 2008-এ আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হব, কিন্তু বামপন্থী 34 বছরের সরকার যেভাবে না হিন্দু সমাজের পক্ষে দাঁড়িয়েছিল, তার চাইতে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের পাশে দাঁড়িয়েছে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আজকে আমাদের হিন্দু ভাই বোনেদের যে পবিত্র স্থানগুলো আছে, মন্দিরগুলো আছে, আমি সাগরের কুতুবমিনার আশ্রম বলি, আমি সাতগাছিয়া বিষ্ণুপুরে গড়কাছারি মন্দির বলি, জয়রামপুর মন্দির বলি, কিংবা কালীঘাট মন্দির বলি, তারকেশ্বর মন্দির বলি, কিংবা দক্ষিণেশ্বর কালীবাড়ি বলি, বা বাংলার এরকম বিভিন্ন যে মন্দিরগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে সেই মন্দিরের ডেভেলপমেন্ট করেছে। আজকে সারা বাংলায় প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে ইলেকট্রিক চুল্লি হয়েছে, প্রায় 3.5 কোটি থেকে 4 কোটি টাকা। কারণ একটা সময় আমরা দেখতাম চালিয়ে গেছে, একজন কেউ মারা যেত, তাকে হয় করণতলা শ্মশানে নিয়ে যেতে হয়, না হলে বাড়াইপুরে নিয়ে যেতে হতো। কিন্তু আজকের ক্যানিয়ার মানুষ, সুন্দরবনের মানুষ আজকের ইলেকট্রিক চুল্লির জন্য আর বাড়াইপুরে যেতে হয় না, কলকাতাও আসতে হয় না, তারা ক্যানিয়ার ইলেকট্রিক চুল্লিতে তাদের সপ্তাহ দাহ করতে পারে। একইভাবে গোটা বাংলায় আমি মনে করি যে আজকে হিন্দু বলি আর মুসলমান বলি, আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলছে মমতাজ বলছে, কেউ খালা বলছে, কেউ ছোট বলছে, এই যে নোংরা খেলা যারা করছে, আখেরে কিন্তু তারা প্রস্তাবে এবং শেষ হাসিটা কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, সে বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হয়। আপনার ভাবরে এই মুহূর্তে কি অবস্থা? কারণ নওশাদ সিদ্দিকী একজন রয়েছেন, তারপরে আবার আব্বাস সিদ্দিকী, এদেরও বিভিন্ন ধরনের মন্তব্য শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে। তো আপনার এলাকায় কি অবস্থা এখন এই মুহূর্তে ভোটের কি? দেখুন, 2021 সালে নওশাদ সিদ্দিকী 26,000 ভোটে জিতেছে। 2024-এর পার্লামেন্ট ইলেকশনে আমরা ভোট থেকে লিড পেয়েছি 87,000 ভোটে বিজেপির এগেনস্টে, আর আইএসএফ এর এগেনস্টে থেকে লিড পেয়েছি 42,700। লোকসভা নির্বাচনের পরে আমরা প্রতিদিন ভোরের মাটি কামড়ে পড়ে আছি, এবং তারপরে আইএসএফ এর প্রচুর মানুষ আছে যারা আমাদের দলে যোগদান করেছে। কাল যদি ভোট বা 6 মাস পরে বা 9 মাস পরে যদি ভোট হয়, ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে। আমি এই কারণে বলছি যে ভাঙড়ের মানুষ গত 4.5 বছর 5 বছর ধরে দেখেছি, ভাঙড়ে আইএসএফ কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি, এক ফুটো রাস্তা করতে পারেনি, একটা ব্রিজ করতে পারেনি, একটা কালভার্ট করতে পারেনি, গরিব মানুষের পাশে সেভাবে দাঁড়ায়নি। শুধু খালি ধর্মীয় বিভাজন তৈরি করে, ধর্মীয় আবেগ তৈরি করে, ফুরফুরা শরীরকে ঢাল করে শুধু নোংরা খেলা ভাঙড়ে খেলেছে। যার ফলে আমি মনে করি ভাঙড়ের সভাপতি সম্পন্ন মানুষ তারা যথেষ্ট বুদ্ধিমান। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে তারা করতে পারে, এই আত্মবিশ্বাস আমার অন্তত তৈরি হয়েছে। নওশাদ সিদ্দিকীর বিষয়ে কি বলবেন? বারবারই শোনা যায় যে নওশাদ সিদ্দিকী আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে, এবং রিসেন্টলি মানহানির মামলাও হয়েছে। তো কি বলবেন ওর বিরুদ্ধে? ও একমাত্র আইএসএফ বিধায়ক। দেখুন, নওশাদ সিদ্দিকী ও আমার বিরুদ্ধে চেষ্টা করেছে, আমি খুশি, কিন্তু এই কেসটা আজ থেকে 1 বছর আগে যে ঘটনা নিয়ে চেষ্টা করলো, আজ থেকে 1 বছর আগে দীপক আকারী বলে এক ভদ্রলোক এই বিষয়টা তোলে যে আমাকে একজন আইএসএফ এর লিডার ফোন করে, তার রেকর্ডিং আছে, বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নওশাদ সিদ্দিকী নিয়েছে।
এটা শুরু হয়েছিল 1 বছর আগে। আমরা মিনিমাম 20 বার বলা হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম যে আব্বাস সিদ্দিকী ভবনে একটা মিটিং করেছিল, 5,000 5,500 জমায়েত হয়েছিল। তার 48 ঘন্টার মাথায় আমরা একটা র্যালি করেছিলাম, প্রায় 25 থেকে 30,000 মানুষ জমায়েত হয়েছিল। তারপরের দিন দেখলাম ওপরে চলে গেল। আমি খুশি, নিশ্চিতভাবে আমরা সেই তথ্য জমা দেব, কিন্তু আমি খুশি হতাম, আরো বেশি খুশি হতাম যদিও বিলকিস বলে যে ভদ্রমহিলা, যে ওর নামে কেস করেছিল, যে সরাসরি ঘরে গিয়ে বলেছিল আমি ওর স্ত্রী, আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 3 বছর আমার সঙ্গে ছিল, তারপরে আমাকে প্রতারণা করেছে, আমি ঘরের মানুষের কাছে বিচার চাই। এবং যদি সেই সময় যদি বিলকিসের এগেনস্টে যদি একটা মানহানি মামলা করতো, তাহলে আমি খুব খুশি হতাম। তাহলে আপনাদের মাধ্যমে ওকে বলি, তাহলে বিলকিস যেটা বলেছে কি এটা সত্যি, যে কেসটা করেছে এই ঘটনাটা কি ঠিক, এইটা উনি হ্যাঁ বা না বলবেন। উনি তো সংবাদ মাধ্যমে সবসময় থাকেন, সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকে। আমার প্রশ্ন হচ্ছে একটা, কারণ আমরা জানি একটা মায়ের সম্মান যাওয়া মানে কোটি মায়ের সম্মান। আজকে উনি একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি হয়ে উনি এটা ঠিক করুন যে বিলকিস যদি ভুল কথা বলে থাকেন তাই তার বিরুদ্ধে মানহানিক মামলা করা উচিত, আর বিলকিস যদি ঠিক কথা বলে সেই বিষয়টাকে চুপচাপ থাকা উচিত। আমি আজকের আপনাদের এই মিডিয়াতে আমি বলছি যে নিশ্চিতভাবে উনি বিষয়টা দেখবেন এবং 1 সপ্তাহের মধ্যে উনি এটাকে ক্লিয়ার করবেন যে হ্যাঁ কিনা। এবং আরেকটা কথা উনি বলেছেন, ওনার বাড়িতে নাকি 1 কোটি টাকা কাট করে বছর। 1 কোটি টাকা যদি কাট করে কত কোটি টাকা রান্না হয়, এই টাকা কোথা থেকে আসে? এখন যদি নওশাদ সিদ্দিকীর প্রতিদিন আমি 50,000 টাকা যদি রোজগার ধরি, তা বছরে আমরা দেখলাম 1,80,00,000 টাকা মতো হয়। আব্বাস সিদ্দিকীর যদি আমি শুধু বিধানসভা রোজগারটা ধরি, স্যালারিটা ধরি, 14 লক্ষ টাকা বছরে পায়। তাইলে যে 30, 40, 50 কোটি টাকা, উনি আমার বলেছেন 30 কোটি টাকা আমার হাতের দুনিয়া। তো এটা কি কালো টাকা না সাদা টাকা? এই টাকা কোথায় থেকে আসছে? এর কি কোনো ইনকাম ট্যাক্সের ফাইল আছে? যদি থাকে উনি সরাসরি প্রেস মিডিয়াতে সেটা দেখাবে। আর দ্বিতীয়ত আমি শুভেন্দু অধিকারী বলবো যে উনি তো কোথায় কোথায় নিজাম প্যালেসে চলে যান সিবিআই ইডির কাছে। তা আজকে ওনার একজন কলিগ বলবো যে বছরে 30, 40, 50 কোটি টাকা খরচ করে, তার অন্তত তার বিরুদ্ধে একটা সমন অন্তত পাঠানো, শওকত মোল্লার বিরুদ্ধে আপনার সমন পাঠান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন পাঠান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফকে সমন পাঠান, তার শালিকাকে সমন পাঠান, আর অনেক তৃণমূল কংগ্রেস কর্মীদের সমন পাঠান। এবার একটা সমন ইডির পক্ষ থেকে বা সিবিআই এর পক্ষ থেকে যদি আব্বাস বা নওশাদের কাছে যায়, আমি সবচাইতে বেশি খুশি হব। কারণ আরেকটা বলি যে উনি বলেন আমি মক্তব চালাই, এতিমখানা চালাই। এতিমখানাতে সেখানে তো কোনো গার্জিয়ানটা 5 পয়সা দিতে পারে না, পারার ক্ষমতা নেই। উনি যখনই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, তাহলে ভাঙড়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে 21-এর, যে আমি ভোটে জিতিয়ে না যদি ভাঙড়ে মেডিকেল কলেজ তৈরি করবো, ভাঙড়ে ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবো, ভাঙড়ে অলিতে গলিতে রাস্তা করে দেবো, ভাঙড়ের মানুষের জন্য কত টাকা খরচ করেছেন, এই খতিয়ানটা যদি উনি তুলে ধরতে পারেন, তাহলে সবচেয়ে কেউ না খুশি হলে আমি অত খুশি। উনি বলেছেন যে এই যে আপনি 30 কোটি টাকার কথা যেটা বললেন, যে উনি বলেছেন 30 কোটি টাকা আর আমি বিক্রি হব না, 3,000 কোটি হলে আমি ভেবে দেখতাম তৃণমূলে আসার কথা। কারণ বিভিন্ন ভাবে নাকি বিভিন্ন নেতা ওনাকে তৃণমূলে যোগদানের প্রস্তাব দিচ্ছেন, তো 3,000 কোটি যদি ওনার হতো তাহলে উনি ভেবে দেখতেন। কি বলবেন? আচ্ছা, কিন্তু আমার দুটো বিষয় বলুন। এক, উনি কি নিলামে উঠছেন? আমি বুঝতে পারছি না। আমি জানি যে জমি জায়গা গাড়ি বাড়ি এগুলো একটা সময় মর্টগেজে চলে যায়, সেখানে নিলাম হয়, সেই নিলামে অনেকেই কেনা বেচা করে। একটা বিষয় খুব ক্লিয়ার করুন যে কোন বিধায়ক, কোন নেতা, কোন মন্ত্রী ওনাকে প্রস্তাবটা দিয়েছে। উনি যদি বাপের বেটা হয়, উনি যদি মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে সরাসরি তার নাম প্রকাশ্যে। দ্বিতীয়ত বলি, যে দলের 213 জন রানিং এমএলএ আর তার সঙ্গে আরো বিজেপির 10-12 জন 15 জন যুক্ত হয়ে প্রায় বর্তমানে এমএলএর সংখ্যা 230। একটা ভণ্ড মৌলবাদী
একজন বিধায়ক, তাকে অফার দিয়ে দলে নিতে হবে, তাকে কোটি কোটি টাকা দিতে হবে, দিয়ে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি খুব অসুবিধা হয়ে গেল, একথা সারা বাংলার একটা পাগল বিশ্বাস করবে। আসলে ঘটনাটা তা নয়। নিজের টিআরপি কমে যাচ্ছে, ভাঙড়ের পায়ের তলার থেকে জমি চলে যাচ্ছে, বিষয়টা বুঝতে পেরেছে, যার কারণে নিজে নিজে দাম বাড়ানোর চেষ্টা করছে। আমি আজকে অন ক্যামেরা বলছি, যদি ও তথ্য দিয়ে যদি বুঝতে পারে অমুক বিধায়ক আমাকে কোটি টাকা প্রস্তাব দিয়েছে আমাকে দলে নেওয়ার জন্য, আমি কথা দিচ্ছি আমি সামনে আর ভোটে দাঁড়াবো, এটা আমি আজকে অন ক্যামেরা চ্যালেঞ্জ করে দিচ্ছি। কিন্তু মিথ্যা মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে বাংলার সংখ্যালঘুকে এভাবে বোকা বানানো যাবে না। অনেক হয়েছে, অনেক ভাবে বিজেপির দালাল দিয়ে করেছেন আপনি, অনেক ভাবে বিজেপির কাছ থেকে বিভিন্ন ভাবে ওনার ভাই ইসমাইল সিদ্দিকী বলেছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কোলাঘাটে টাউনশিপে বসে সেখান থেকে অর্থ দিয়েছে, তারও ভিডিও ভাইরাল হয়েছে। বলে এত মিথ্যা কথা বলে ভাওতা দিয়ে প্রতারণা করে মানুষকে আর অন্তত বোকা বানানো যাবে না। বাংলার মানুষ কিন্তু তৈরি, ভাঙড়ের মানুষ তৈরি। অনেক তো হলো নওসাদের কথা, এবার আসি রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি আগে আপনাদেরই দলে ছিলেন, এখন বিজেপি বিরোধী দলে গিয়ে তিনি বিরোধী দলনেতা এবং বিভিন্ন ভাবে আক্রমণ শানায় আপনাদের এগেনস্টে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের যিনি সেনাপতি, তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে আক্রমণ শানায়। কি বলবেন? দেখুন, 2021 সালের আগে যদি আমরা দেখি, এই বাংলার সেকেন্ড ম্যান ছিল একরকম শুভেন্দু অধিকারী। দিদি সবচেয়ে বেশি গুরুত্ব দিত, আমরা চোখের সামনে দেখেছি। সে মুকুল রায় বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলি, কিংবা সুব্রত মুখার্জি বলি, সিনিয়র মিনিস্টার যারা ছিল তাদের কথা বলি, দিদি সবচেয়ে বেশি গুরুত্ব দিত শুভেন্দু অধিকারী, নিজের ভাইয়ের মতো দেখত। যখন সিবিআই, ইডি এজেন্সি গুলো যখন বিভিন্ন ধরনের শুরু করলো, ও নিজেকে আর নিজের দমটা রাখতে পারলো না, ও বিজেপির পায়ে পড়ল এবং সঙ্গে বেশ কিছু লোক নিয়ে চলে গেল। 2021 সালে আমরা দেখেছি যে এখন অমিত শাহরা বলেছে 200 পার, তেমনি শুভেন্দু অধিকারী সরকারে আসবে, তার মন্ত্রিসভা একদম গঠন হয়েছে, কিন্তু বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। একইভাবে 2021 পর থেকে আরো বেশি এজেন্সি দাবাদাবি বাড়বে। সমস্ত কিছু শুভেন্দু অধিকারী নেতৃত্ব, এর পিছনের সমস্ত সরকারি যদি নেড়ে থাকে তা শুভেন্দু অধিকারী। আমাকেও নোটিশ দেওয়া হয়েছিল, আমরা নিচের লেভেলে কাজ করি, কোথায় কয়লা, কোথায় খনি, কোথায় ঘুটে আমি কিছু বুঝি না, কোথায় আসানসোল আর কোথায় ট্রেনিং, আমাদেরকে নোটিশ দেওয়া হলো, আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হলো, তারপর কারণ আমাদের দমিয়ে রাখার জন্য, কিন্তু পারল না। 2024 সালে বিজেপির 18 থেকে সিটটা নেমে আসলো 12। বলে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া একটা পাগলকে গুরুত্ব দেওয়ার সমান। যে একজন বিরোধী দলনেতা আমরা কখনো দেখিনি, যে আজকে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করে দেয়। যে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলে যে আগামী ভোটে জেতার পরে সংখ্যালঘু এমএলএদের রাস্তায় ছুড়ে দেব, যে শুভেন্দু অধিকারী আজকের বাংলায় সংখ্যালঘুকে জেহাদি বলে অসম্মান করে, ক্রিমিনাল সমাজ বিরোধী বলে, সেই শুভেন্দু অধিকারীর কোন গুরুত্ব আছে বলে বাংলার মানুষের কাছে আমি অন্তত মনে করি। যতই চেষ্টা করুক আর যতই হিন্দুত্ববাদী জিগির তুলুক না কেন, বাংলার সংস্কৃতি গুজরাটের বা রাজস্থান বা বিহারে বা উত্তরপ্রদেশ সংস্কৃতি এক নয়। বাংলা হিন্দু মুসলমানকে বিভাজন যারা করতে গিয়েছে তারা সবাই ধ্বংস হয়েছে। একটা সময় আমি ছোট্ট একটা বিষয় বলি, সম্ভবত 1999 সাল, আমরা তখন হয়তো জন্মাইনি, কি একটু বড় হয়েছি, তখন মুসলিম লীগ বলে একটা পার্টি এসেছিল। বাংলার মুসলমানরা ভেবেছিল মুসলিম লীগ পার্টিটা যদি আসে তাহলে সমস্ত মুসলমানরা ভোট দেবে। একটা ইলেকশনে 16টা সিট পেয়েছিল, ভাঙড়টাও সেদিনও জিতেছিল, কিন্তু তারপরে থেকে আর দেখা যায়। আজকে যারা হিন্দু বলি আর মুসলমানকে ভাগ করে যারা রাজনীতি করতে চাইছে, সে বিজেপি বলি আইসে বলি খুব বেশি লাভবান হবে না, বাংলার মানুষ এদিকে প্রত্যাখ্যান। দাদা, আপনার সম্প্রতি আপনার ধাক্কায় ছেলে প্রাণ গেল,
তো সেক্ষেত্রে তার পরিবারের তরফ থেকেও তার মানে যার ফর্মটা থাকতো কেন, তো সেক্ষেত্রে যে গাড়িটা যে কনফারে আপনার যে গাড়িটা ইউজ হচ্ছিল সেই গাড়িটাও রেজিস্ট্রেশন 1 বছর হয়ে গেছে। দেখুন, এই গাড়িটা তো লালবাগ আমাদের পাইলট প্রোভাইড করে লালবাগ এক একদিন এক একটা গাড়ি। গাড়ির কাগজপত্র কি হচ্ছে, এক্সপায়ার হচ্ছে কি হচ্ছে, এটা তো আমার দেখার দায়িত্ব নয়, এটা সম্পূর্ণ পুলিশ। এটা মনে হয় পুলিশ আমার চাইতে ভালো বলতে পারবে যে কেন এক্সপায়ার হওয়া সত্ত্বেও এই গাড়িটা প্রোভাইড করা হলো। নিশ্চিতভাবে তারা আপনি কি তাদের পরিবারের বিরুদ্ধে মানে তাদের পরিবারের কে কিছু সাহায্য বা যেহেতু তাদের ছেলে প্রাণ চলে গেল, মানে আপনার তরফ থেকে কি তাদের সাহায্য? দেখুন, আমি প্রথম দিন যখন এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা প্রথম বলি যে আমরা আমাদের লাইন দিয়ে আসছিলাম, গাড়ির এক্সেপ্টটা ভেঙে যায়, ভেঙে ডান দিকে টার্ন নিয়েছে। ওই সময় বাইকটা দ্রুত গতিতে ছিল, ওর মাথায় হেলমেটও ছিল না। গাড়িটা ওদের বাইকটা গাড়ির তলায় চলে যায় আর ভদ্রলোক ছিটকে গাড়ির ছাদের উপর উঠে যায়। আমি সঙ্গে সঙ্গে, আমি 50 ফুট দূরে ছিলাম, আমরা নেমে সঙ্গে সঙ্গে ওনাকে আমার গাড়িতে বাদে উনি মারা যান। তো আমরা ওনাদের যারা আত্মীয় পরিজন আছে তারা আমাদের কেলস থানায় যোগাযোগ করে। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে বলি বা ওনার আত্মীয়রা আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা আমাদের দিক থেকে যতটা পারি আমরা সাহায্য করবো। এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা যদি পুলিশের যে কারটা ছিল, পুলিশের ড্রাইভারও কোনো ছিল না, ভুল ছিল না। আর এক্সেল ভেঙে গিয়ে গাড়ি এখান থেকে ওই টুরি যে রাইট ট্রেন নিয়ে নেয়, কিছু করেন। তো আমরা সহযোগিতা করবো, কিন্তু তারপরে দেখলাম মিডিয়াতে বিভিন্ন ভাবে ওরা আমাদের সম্পর্কে যেন এমন ভাবনা দেখাচ্ছে যেন আমরা যেন খুন করেছি লোকটাকে। তবুও আমরা বলেছি যে না, সে ওদের মন মানসিকতা এখন তো ঠিক নেই, নিশ্চিত আমরা করতে পারি। গতকালকে আমার সঙ্গে কথা হয়েছে, আমি আমার ব্যক্তিগতভাবে আমি একটা সাহায্য করতে পারছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।